সুদূর বিধানপুর গ্রামের ওরসন কালের সাক্ষী হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এক জরাজীর্ণ জমিদার বাড়ি। সময়ের নিষ্ঠুর আঁচড়ে তার জৌলুস ফিকে হয়ে এলেও গ্রামের মানুষের মনে সেই বাড়ির অতীত আজও এক গভীর ভয়ের জন্ম দেয়। আলিপুর জমিদারের বাড়ি নামটিই যেন এক গা ছমছমে আতঙ্ক আর রহস্যের জালবনে, যা আজও প্রবীণদের মুখে মুখে কিংবদন্তির মতো ঘুরে ফেরে। এই প্রাচীন বাড়ির প্রতিটি ইঁটে মিশে আছে এক বিষণ্ণ ইতিহাস। একদা এখানে প্রতাপশালী জমিদার দ্বিজেন্দ্রনাথের রাজত্ব ছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে এক অন্ধকার রাতে নিজের ঔরসজাত পুত্রের হাতেই তিনি নৃশংসভাবে প্রাণ হারান। গ্রামে কান পাতলে আজও শোনা যায় সেই চাপা ফিসফিসানি জমিদারের ছেলে নাকি ছিল এক অশুভ শক্তির প্রতিভূ। সেই ভয়াল রাতে মৃত্যুর পূর্বে জমিদার নাকি কিছু বিভৎস অকথ্য শব্দ শুনেছিলেন, এক করুণ গোঙানি, যেন কোনো অপদেবতার বাঁশির সুর, আর একটি খাঁচা ভেঙে পড়ার বিকট আওয়াজ। জমিদার বাড়ির বিশাল লোহার গেট সবসময় তালাবন্ধ থাকলেও সন্ধ্যার আঁধার ঘনিয়ে এলেই সাহসী, কৌতূহলী কিছু মানুষ চুপি চুপি সেই পরিত্যক্ত ভবনের কাছে চলে আসত। তাদের বদ্ধমূল ধারণা ছিল বাড়ির অভ্যন্তরে কোনো অতৃপ্ত আত্মা তার কৃতকর্মের শাস্তি ভোগ করছে, মুক্তি চাইছে। কিন্তু সেই আত্মা কার? গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কানাইবাবুর দৃঢ় বিশ্বাস, সেই আত্মা আর কেউ নন, স্বয়ং জমিদার দ্বিজেন্দ্রনাথের। তিনি নাকি তার পূর্বপুরুষদের আদেশ অমান্য করেছিলেন, আর সেই পাপের অভিশাপ আজও প্রেতাত্মারূপে বাড়িটির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এমনি এক রহস্যময় পরিবেশে রাসেল, যে কিনা বন্ধুদের মধ্যে সবচেয়ে সাহসী বলে পরিচিত, আর তার দলবল একদিন জমিদার বাড়ির গল্প শুনতে পেল। তাদের কৌতূহল চরমে পৌঁছাল এবং তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল সেই ভয়ানক বাড়ির রহস্য ভেদ করার জন্য তারা সেখানে যাবে। শুধু বন্ধুদের কাছে নিজেদের সাহসিকতার প্রমাণ করাই তাদের উদ্দেশ্য ছিল না, বরং তারা সত্যিই সেই অশরীরী রহস্যের সমাধান করতে চেয়েছিল। সেই অন্ধকার রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে, তখন তারা সন্তর্পণে এগিয়ে চলল সেই অভিশপ্ত বাড়ির দিকে। এখানে এসে প্রবেশ করার মানে কি? রাসেল চাপা স্বরে বলল, যদিও তার কণ্ঠস্বরেও সামান্য ভয় ধরা পড়ছিল। আমরা কি সত্যিই ভেতরে যেতে চাই? আমরাই তো সবসময় সাহস দেখাই নাকি? সঞ্জয় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বন্ধুদের উৎসাহিত করার চেষ্টা করল। চল দেখি সত্যি সত্যি কিছু আছে কিনা। তাদের হাতের দুর্বল টর্চ লাইটের আলোয় বাড়ির বিশাল দরজাটা কোনোমতে খুলতেই এক ভুতুড়ে আর নিস্তেজ পরিবেশ যেন তাদের চারপাশ থেকে ঘিরে ধরল। মুহূর্তের মধ্যে তাদের হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করল। ভেতরে পা রাখতেই তারা অনুভব করল এক তীক্ষ্ণ, শীতল বাতাস যেন তাদের শরীর ভেদ করে যাচ্ছে। গভীর স্তব্ধতার মধ্যে তাদের কান খাড়া হয়ে উঠল, যেন কেউ ভাঙা নখে পুরনো দেয়ালে আঁচড় কাটছে, আর ভাঙা খাঁচার ভেতরে কিসের যেন লতানো পায়ের শব্দ। হঠাৎ সঞ্জয় একটি তীক্ষ্ণ চিৎকার করে উঠল, শুনছ? ভয়ে তার চোখ বিস্ফারিত, মুখ ফ্যাকাসে হয়ে গেছে। সে দ্রুত মাথা ঘুরিয়ে ঘরের এক অন্ধকার কোণে একটা অস্পষ্ট সাদা-কালো ছায়া দেখতে পেল। ছায়াটি বিদ্যুতের মতো দ্রুতগতিতে সরে গেল। তাদের মনে ভয় যেন চেপে বসল, এক অজানা আতঙ্ক তাদের রক্ত হিম করে দিল। তারা প্রাণপণে সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়াল। আমরা এখনই এখান থেকে যাব। রাসেল প্রায় আর্তনাদ করে উঠল, তার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দে বাড়ির ভারী দরজাটা যেন আপনা আপনি বন্ধ হয়ে গেল। তাদের পালানোর শেষ সুযোগও শেষ হয়ে গেল। তাদের খুব কাছেই যেন কারো অস্ফুট অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা গেল, যেন কোনো অদৃশ্য সত্তা তাদের একেবারে ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছে। এরপর ভেসে এল এক করুণ রহস্যময় নারী কণ্ঠস্বর, যা পেয়েছ তা ফেরত দিয়ে যাও। কণ্ঠস্বরের প্রতিটি শব্দে যেন জমা ছিল বহু যুগের যন্ত্রণা আর চাপা হুমকি। তারা বুঝতে পারল এ কোনো সাধারণ নারীর কণ্ঠস্বর নয়, নিশ্চয়ই কোনো অভিশপ্ত আত্মার আর্তনাদ। দ্রুত হাতের ফ্ল্যাশলাইটের আলো ফেলে তারা বাড়ির প্রতিটি অন্ধকার কোণ তন্নতন্ন করে খুঁজতে শুরু করল। পুরনো আসবাবপত্র, ধুলো জমা বই আর মাকড়সার জালে ভরা এক ভুতুড়ে পরিবেশ। হঠাৎ আবছা অন্ধকারে তাদের চোখ আটকে গেল একটি সাদা পোশাক পরা নারী মূর্তির দিকে। তার লম্বা চুল এলোমেলো, মুখটি অস্পষ্ট, কিন্তু তার গভীর চোখ যেন এক অনন্ত অন্ধকার আর রহস্যে ভরা। ক্ষীণ চাপা স্বরে সে বলল, যিনি আমার আত্মাকে ভেঙে চুরমার করেছিলেন, তার বংশধর তার পাপের ফল ভোগ করবে। তোমাদের আশা নিষ্ফল হয়নি, তোমরা এখানে পথ হারিয়েছ। রাসেল আর সঞ্জয় ভয়ে প্রায় জ্ঞান হারানোর জোগাড়। তারা কোনোমতে নিজেদের সামলে নিয়ে বাড়ির ভেতরের দিকে, আরও অন্ধকার অন্দরের দিকে ছুটতে লাগল। তাদের চোখ ভয়ে গোল হয়ে আছে, তারা চারদিকে তীক্ষ্ণ নজর রাখছিল, কিন্তু কিছুই যেন তাদের বোধগম্য হচ্ছিল না।
ভাঙা আয়নায় নিজেদের বিভৎস প্রতিচ্ছবি, আর চোখের সামনে ভেসে উঠছিল পুরনো দিনের ভাঙা স্মৃতির অস্পষ্ট ছবি। আর ঠিক সেই মুহূর্তেই চারপাশের সব আলো যেন নিভে গেল, নিকষ কালো অন্ধকারে সবকিছু বিলীন হয়ে গেল, যা তাদের ঠেলে দিল এক অমোঘ ভয়ঙ্কর পরিণতির দিকে। ঠিক সেই মুহূর্তে যখন তাদের মনে হচ্ছিল সব শেষ, হঠাৎ এক বজ্রনিনাদের নীরবতা ভেঙে পড়ল। সাহসী হও, আমি রক্ষা করব। যেন কোনো প্রাচীন ধর্মগ্রন্থ থেকে ভেসে আসছে এই গম্ভীর, আশ্বাসপূর্ণ বাণী। সেই রহস্যময়ী নারী তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে এল, তার অস্পষ্ট মুখমণ্ডলে এক করুণ অথচ দৃঢ় প্রতিজ্ঞা। তারা বুঝতে পারল, এ যেন কোনো রূপকথার নায়ক, তাদের মুক্তির দূত। দীর্ঘ ৩টি বিনিদ্র রাত সেই অভিশপ্ত জমিদার বাড়িতে কাটানোর পর রাসেল আর সঞ্জয় কোনোমতে নিজেদের জীবন বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। তাদের মনে গেঁথে যাওয়া সেই ভৌতিক বাড়ির ভয়ঙ্কর স্মৃতি আর রহস্যময় কণ্ঠস্বর আজও তাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। তারা প্রতিজ্ঞা করেছিল, আর কখনো কোনো মানুষ যেন ভুলেও সেই অভিশপ্ত জমিদার বাড়ির ত্রিসীমানায় না যায়। এই জমিদার বাড়ির অভিশাপ আজও আধুনিক বিশ্বের মাঝে এক রহস্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বহু বছর পেরিয়ে গেলেও কিছু রহস্যের আজও সমাধান হয়নি, আর কিছু অতৃপ্ত আত্মা তাদের অভিশপ্ত বন্ধনকে আরও দৃঢ় করে চলেছে। চিরকালের জন্য রক্ষা পেতে হলে বাইরের অন্ধকারের আগে নিজেদের ভেতরের অন্ধকারকে চিনতে হবে।